হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো কিছুদিন পর আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো আজকে দুপুরের জন্য আমি যা যা রান্না করব সব সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে রান্নাগুলো আমি করে নেব। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটি ঝোল রান্না করব। করলা ভাজিটা করার আগে আমি কিছুক্ষণ করলাগুলো সুন্দর করে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছিলাম, যাতে করে করলার ভেতরে থাকা তিতা রসগুলো বের হয়ে যায়। তাহলে দেখা যাবে খাওয়ার সময় একটু তিতা লাগবে না। তো এই তো করলাগুলো আমি লবণ দিয়ে চটকিয়ে তারপর আবার ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখন রান্নাগুলো আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি করলাটা ভাজি করে নেব। প্রথমে পেঁয়াজগুলো তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো মাঝখান থেকে কেটে এই পেঁয়াজগুলোর সাথে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব আর কি। ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর মাছগুলো ভেজে নেওয়ার পর এখন এক এক করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে পেঁয়াজ আর মাছগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে শুধু এগুলোই অ্যাড করেছি, আর অন্য কোনো বাড়তি মশলা অ্যাড করিনি। তো এই তো মশলাগুলো মরিচ হলুদের সাথে ভেজে নেওয়ার পর এখন আমি ঝোল কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন করলাগুলো মশলার সাথে সুন্দর করে মিক্সড করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর কি। তো আমি কিন্তু করলা ভাজিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এতে করে দেখা যাবে করলাটা ঢাকনা দিয়ে যদি ঢেকে দেয় তাহলে করলা ভাজিটা কিন্তু তিতা হয়ে যাবে, খেতে বেশি একটা ভালো লাগবে না। ঢাকনা ছাড়াই কিন্তু আমি করলাটা ভাজি করে নেব আর কি। এইভাবে আমার নানু অনেক সুন্দর করে করলা ভাজি করতো, খেতে কিন্তু অনেক দারুণ হতো। শুধু করলা ভাজি না, আমার নানুর হাতের আসলে সব খাবারই অনেক বেশি মজা হতো। তো ওনার মতো করেই আমি আজকে করলাটা ভাজি করতে চেয়েছিলাম। জানি না সেরকম হবে কি না। আসলে একজনের রেসিপি ফলো করে যদি রান্না করতে যাই না, তাহলে যতই হুবহু ওনার মতো সব মশলাই অ্যাড করি তরকারিতে, তাহলে কিন্তু সেই স্বাদটা সব মশলা একুরেট দেওয়া হলেও যার রেসিপিটা ফলো করা হয় ওনার মতো কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। ওনার তরকারিটার মতো একটু হলেও 19-20 হয়ে যায়। তো এটা এক একজনের হাতের যশও থাকে আলাদা। এক একজন দেখা যায় শুধু মরিচ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখলেও তরকারি খেতে অনেক বেশি মজা হয়। আবার আরেকজন যদি সব মশলা একুরেটভাবে দিয়ে রান্না করে, তাহলে দেখা যায় অনেক সময় তরকারিটা খেতে মজা লাগে না। তো এটা এক একজনের হাতের কারিশমা আর কি। তো এই তো কথা বলতে বলতে আমি গরুর মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি। তো সব মশলা একসাথে অ্যাড করে এরপর আমি গরুর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই মাংসটা রান্নার এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এখন গরুর মাংসটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ঝোলের পানি দিয়ে দেব। তো গরুর মাংস দেখা যায় যে যত বেশি কষানো হয়
ততই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমার হচ্ছে মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে এই পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে চুলাটার আঁচ একদম লোতে রেখে তারপর আমি কিন্তু জোহরের নামাজ পড়তে চলে গিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু মানে আমার নামাজ পড়তে যতক্ষণ লেগেছে তরকারিটা কিন্তু ততক্ষণ চুলাতে বসানোই ছিল। এর কারণ হচ্ছে এভাবে রেখে গেলে মানে এভাবে ডিম আঁচ করে রেখে দিলে দেখা যায় যে গরুর মাংসতে যে হাড্ডিগুলো থাকে তো সেগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, আর হচ্ছে মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায় আর কি। তো খেতেও কিন্তু বেশ মজা হয়। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলাম, আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করলাম, আর ভাত রান্না করেছি। তো এই ছিল আজকের রান্না বান্না। এরপর হচ্ছে খেতে বসে পড়েছি। তো করলা ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর একটু তিতা লাগেনি খেতে, কিন্তু আমার নানুর মতো হয়নি। যাই হোক, আমার রান্নাটাও খুব মজা হয়েছিল, আর গরুর মাংসটাও কিন্তু খুব মজা হয়েছিল। একদম সফট হয়ে গিয়েছিল গরুর মাংসটা, আর হাড্ডিগুলো একদম নরম হয়ে গিয়েছিল, মানে খেতে খুবই ভালো লেগেছে। তো এই তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।